সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সারা বছর আমি আপনি রাজকাহনে আলোচনা করি রাজনীতি নিয়ে। আমরা সবকিছুতেই রাজনীতি খোঁজার চেষ্টা করি। আমরা যারা সবকিছুতে রাজনীতি খুঁজি, রাজনীতি নিয়ে ভাবি, আর এতেই আমাদের সব চিন্তা, উত্তেজনা, বিনোদনের খোরাক খুঁজে পাই, তাদের জন্য উৎসবের দিনগুলো রাজনীতির ভাবনা থেকে একটু ছুটি নিলে কেমন হয়? এসবের বাইরেও রাজনীতিবিদদের মাঝে আছে বন্ধুত্ব, বৈরিতা সহ নানান সম্পর্ক। কেমন হয় সেই বন্ধুত্ব? রাজনীতিবিদদের বন্ধুত্বের আদ্যপান্ত খোঁজার চেষ্টা করব আজ ঈদের এই বিশেষ রাজকাহনে। আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি, এবং এই বিশেষ রাজকাহনে আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ঈদের এই বিশেষ রাজকাহনে। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা দুজন? জি, ভালো আছি। আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের বন্ধুত্ব প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করি। এই যে রংপুরে ছোট থেকে আপনি বড় হয়েছেন, রংপুরে নিশ্চয়ই একটা অন্যরকম ঈদ উদযাপিত হতো কিনা, কিংবা আসলে ঢাকায় যখন থেকে ঈদ শুরু করেছেন, দুই ঈদের মাঝে কোনো ফারাক খুঁজে পান কিনা? কেমন ছিল সেই ছোটবেলার ঈদগুলো? সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা যখন আনন্দের কথা বলি তখন আমাদের পেছনে থাকে একটা বেদনার কথা আর সামনে থাকে একটা স্বপ্নের কথা। তা আমাদের ছোটোবেলায় এত কিছু বুঝতাম না, কিন্তু এইটুকু বুঝতাম যে ঈদ আসলে একটা নতুন কাপড় পাওয়া যাবে, ঈদের দিন হয়তো পড়তে বসতে বলবে না, ঈদের দিন হয়তো বন্ধুদের নিয়ে সারাদিন একটু ঘুরতে যাওয়া যাবে, এবং সবচেয়ে বড় কথা ছিল ঈদের দিন অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা টেকা হবে। এবং আর একটা বিষয় ছিল আমাদের, যেটা হয়তো আমরা জানি না কেমন করে এই সংস্কৃতিটা আমাদের মধ্যে এলো, যে আমাদের গুরুজনদের দেখে আমরা তাদেরকে একটু সালাম করা, আবার সমবয়সীদের সঙ্গে একটু প্রতিযোগিতা করা, কার কাপড়টা সুন্দর হয়েছে, কার জুতাটা ভালো হয়েছে, এবং কে একটু ভালো জিনিস পেয়েছে। এই ধরনের একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ছিল। তখন অত কিছু বুঝি নাই, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় সেই ঈদে কিন্তু আমার মায়ের চোখে আমি বিষণ্ণতা দেখেছি, বাবার চোখে উদ্বেগ দেখেছি। কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা হয়, আচ্ছা ছেলে মেয়ে সবাইকে কি তাদের প্রয়োজন মতো জিনিস দিতে পারছি, কিংবা সবার আকাঙ্ক্ষা কি পূরণ করা যাচ্ছে? ফলে আমাদের ঈদ ছিল কিন্তু আনন্দের সঙ্গে বেদনার মিশ্রণ, এবং বেদনাকে অতিক্রম করে একটা আনন্দিত হওয়ার একটা উপলক্ষ। যে কারণে আমরা মনে করতাম যে ওই একটা দিন আমরা তো ভুলে গেলাম যে আমাদের জীবনে কিছু কষ্ট আছে। পড়ালেখার কথা বলছিলেন, ঈদের দিন পড়তে বসতে হবেন, এটা ভেবে ভীষণ আনন্দিত হতেন। তার মানে খানিকটা ফাঁকিবাজ কিসিমের ছিলেন কি, নাকি আসলে একটু দুরন্ত ছিলেন যে লেখাপড়া যতখানি কম করা যায় ততটাই ভালো? সেটা বিষয় না। বিষয় হলো যে আমি আমার পরিবারের কথা যদি বলি, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমরা ভাই বোন অনেক, 7 ভাই বোন। তা বড় ভাই ঢাকা মেডিকেলে পড়তেন, বড় বোন রংপুর মেডিকেলে পড়তেন। ফলে আমাদের উপর চাপ ছিল যে তোদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে খাবি কি করবি? বাবার একার রোজগারে তো সংসার চালানো মুশকিল, ফলে একটা ভালো চাকরি করতে গেলে, ভালো কিছু করতে গেলে লেখাপড়া করতে হবে। কিন্তু বাবা মা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন, আমরা তো ভাবতাম বর্তমান নিয়ে। বর্তমান মানে বিকেলবেলা একটু খেলতে যেতে হবে, স্কুল শেষ করে এসে একটু খেলার মাঠে যেতে না পারলে, এবং খেলার মাঠে গিয়ে ক্লান্ত হয়ে পড়তে বসে ঘুমিয়ে গিয়ে পড়া ফাঁকি দেওয়া তো দূরের কথা, পড়তে বসার মতন এনার্জিও অনেক সময় থাকতো না। বলে সব মিলে এখন যখন পিছন ফিরে তাকাই, তখন মনে হয় সেই দিনগুলো কত আনন্দের ছিল। এখন মনে হয়, কখনো কখনো মনে হয় সেদিন যদি আর একটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে বোধহয় আরও ভালো হতো। কিন্তু সেটা বাদ দিই, আমরা ঈদের সেই কথাটা যদি বলি, ঈদ আমাদেরকে একত্রিত করে। যে কোনো উৎসব মানুষকে একত্রিত করে। মানুষ একত্রিত হওয়ার যে কি আনন্দ, এইটা আমরা কিন্তু ঈদ কিংবা উৎসব দিয়ে বুঝি। যেমন ঈদ দিয়ে বুঝি, তেমনি আমরা বুঝি হয়তো পয়লা বৈশাখ দিয়ে, তেমনি হয়তো বুঝি আমরা হিন্দু সম্প্রদায়ের পূজার মধ্য দিয়ে। মানে যেখানেই মানুষ একত্রিত হয় সেখানেই একটা আনন্দের। বাঙালি আসলে উৎসবের জন্য এক ধরনের উসিলা খোঁজে যাকে বলে আর কি। সব উৎসবে কিন্তু আমরা সবাই আসলে একইভাবে আনন্দ করতে পারি, সেটি একটা অন্যরকম মজার বিষয়। রুহিন হোসেন প্রিন্স, আপনি খুলনায় বড় হয়েছেন। প্রিন্স ভাই, এই যে আসলে খুলনায় বেড়ে ওঠা, খুলনায় কালচারটা আসলে কেমন ছিল আপনাদের ছোটবেলায়? ঈদগুলো কেমন কেটেছে? বন্ধুদের সাথে আসলে খুব দুরন্তপনার মধ্য দিয়ে ঈদগুলো পার করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার অনুষ্ঠানের শুরুতে এবং রতন ভাইয়ের কথা শোনার সময় মনে হচ্ছিল যে ঠিক আছে, গুরুগম্ভীর রাজনীতির কথা বাদ দিয়ে এবং একটু কষ্টের কথাটা বাদ দিয়ে কিছু বলা যায় কি না, এটাও এই সময়ের প্রতিক্রিয়া হিসেবে আমি বললাম। সেই বিবেচনায় যদি বলি, খুব ছোটোবেলায় প্রকৃতপক্ষে এখন আমি খুলনার আমার আদি ভিটা, দাদার ভিটা, যেটা এখনও বহমান আমাদের, যেখানে আমার জন্ম, সেটা হচ্ছে নড়াইলে, কিন্তু সেটা নিয়ার টু খুলনা, এটা মির্জাপুর গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, অনেকেই জানেন।
তা দুই একটা ঈদ ওই গ্রামেই কেটেছে, কিন্তু এরপরে বলা যায় সবটাই ছোটোবেলায় খুলনাতে। এখন এইখানে আমার যদি বলেন আমেজটা দুই ধরনের আমি বিবেচনা করি। একটা হচ্ছে গ্রামে গেলে একটা যে গ্রামীণ পরিবেশ, খুব ছোটোবেলায়, তখন তো অত বোঝার ব্যাপার না, আমি একেবারেই ছোটোবেলার কথা বলছি, যখন গ্রামে দু একবার ঈদ করেছি, সেটা বাবার হাত ধরেই ঈদের আগে। তখনও তো ওই গ্রামের মানুষ অত সচ্ছল না, কিন্তু একটু আনন্দ উৎসব আছে, কিন্তু ঈদের নামাজ পড়াটাই একটা বড় বিষয়, এবং যেটা সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া এবং তার একটা যে ভিন্ন আনন্দ, ভিন্নর মাঝে যা, সেটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। এটি একটা। আরেকটা হচ্ছে যেটা আমি জানি না এখন এটা চালু আছে কি না, আমরা ওই ছোটোবেলায়, এখন আপনার কথা শুনে মনে হলো যে আমার চাচা বা অন্যদের কাছে শুনেছি যে তুমি যাওয়ার সময় হয়তো যে রাস্তা দিয়ে যাবা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে আসবা, মানুষের সাথে যাতে দেখা সাক্ষাৎ, এইটাই। কিন্তু আমার আর একটা, ওই যে আপনি দুরন্ত ব্রাহ্মণ্য যে কথাটা বললেন, সেইটা প্রকৃতপক্ষে খুলনাতেই। কারণ আমার বাবা চাকরি করতেন, সেই সুবাদে আমরা একটা কোয়ার্টারে থাকতাম, স্টাফ কোয়ার্টারে। আমার পুরো বলা যায় বিরাট সময়টা কেটেছে। তা সেইখানে একটা মানুষের একাত্মতাটা একটা অন্যরকমের ছিল। তা সেইটা একটা বড় দায়িত্ব ছিল যখন স্কুল জীবন থেকেই শুরু করে তারপরেই, যে আমরা কতকগুলো মানুষ ছিলাম অটোমেটিক্যালি ঈদ মানে একটা তো হচ্ছে পারিবারিক উৎসব, কি পেলাম না পেলাম, আমরাও 6 ভাই বোন, সেটা একটা বাবা, একটা মধ্যবিত্ত পরিবার, এই সামাল দেওয়ার জন্যই ব্যস্ত, তার জন্য হয়তো কম দেখা হয়। কিন্তু ঈদে যাতে আমাদের একেবারে ছোট বোন থেকে আমি সবার বড়, কারোর যাতে ঘাটতি না ঘটে, শুধু আমার না, আমাদের বন্ধু বান্ধবদের দেখতাম যে সেই দিকেই তার আয়োজনটা একটা হয়েছে। কিন্তু একটা বড় ঘটনা ঘটতো, সেইটা ঈদের সময়, ঈদের পরের দিন যে নামাজের জায়গাটা, এবং আমি এই স্মৃতিটা এখন মনে পড়ছে যে ওই মসজিদের আগে যে আপনার কি বলবো একটা সাজানো, বুঝলেন, তখন সাজানো কিছু নয়, যে কি দেবদারুর পাতা সহ অন্য, আগের দিন কত ভালো গেট করা যাবে, কিভাবে করা যাবে, একটা বিরাট সময় কিন্তু, যে ওইটার মধ্য দিয়ে থেকে পরের দিনের এই কাজটা করারটা অন্যতম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে এই যে বললাম যে কিছু অনেক কথা তো চলে আসে রাজনৈতিক কর্মী হিসেবে, আমি শুধু একটু ছোট্ট কথা বলি, আমি কারোর মন খারাপের জন্য কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু এটা ঠিক। ওইটার সময় যখন ঈদের এই আমেজ নামাজ পড়ার পরে, যেহেতু আমি বললাম যে আমি একটা কোয়ার্টারে ছিলাম এবং অজস্র মানুষ আমাদের বন্ধু বান্ধব, হ্যাঁ আমরা বলা যায় 4 বন্ধুর অনেক একাত্মতা ছিল। তার মধ্যে 2 জন এখন 2 জন না, সরি আমি ভুল বলেছি, 1 জন বেঁচে নাই, আর অন্য 2 জন একেবারে দূরেই থাকে, আমার সাথে যোগাযোগই নাই বলা যায় আর কি, এরকমের। আমি একেবারে খুব ছোটোবেলার কথা বললাম, হ্যাঁ খুবই দুরন্তপনা, বরঞ্চ আমার থেকে তাদের দুরন্তপনাটাই বেশি ছিল। সেই দুরন্তপনার একটা বড় ব্যাপার ছিল যে আমরা, আমাদের বাড়িতে যেমন সবাই আসবে, কত বাড়ি যেতে পারবো, কিন্তু ছোট্ট করে বলে দিই এই কথাটুকু, আমি আর না বাড়াই, যে ওইখানে আমরা অনেক বাড়ি যেয়ে দেখলাম যে অন্তত পক্ষে আমার বাড়িতে যতটুকু আমেজ, অনেক বাড়িতে কিন্তু ঈদের সেই আমেজটা নাই, যেটা আমাদেরকে এই যে পুরো যে ঈদের খুশি সবার খুশি, এটা যে সবার খুশি হচ্ছে না, এই ধরনের অনেক ঘটনাও কিন্তু আমাদের এই আনন্দের মধ্য দিয়েই আমাদের ওই চোখকে দেখতেও শিখিয়েছিল। এই যে ঈদের আমেজের কথা বলছেন, ছোটবেলার ঈদের কথা বলছিলেন, আমি শুরু করছিলাম যে আপনাদের দুজনের বন্ধুত্ব 30 বছরেরও বেশি সময়। রতন ভাই, এই 30 বছরেরও বেশি সময়ের বন্ধুত্বে বন্ধুর সাথে, মানে প্রিন্স ভাইয়ের সাথে আপনার কোনো ঈদ কাটানো হয়েছে, ঈদের দিন প্রিন্স ভাইয়ের বাড়িতে যাওয়া হয়েছে, এমন কোনো স্মৃতি, কোনো মজার গল্প মনে পড়ে কি? তার আগে একটু বলে নিই, আমি রংপুর জেলা স্কুলে পড়তাম, তো আমাদের একটা বড় বন্ধু বান্ধবের সার্কেল ছিল। তারপর আমি পড়েছি কারমাইকেল কলেজে, সেখানেও একটা বড় সার্কেল ছিল, এখনও কিন্তু আমরা সেই সার্কেলটা মেনটেন করি। রংপুরের যে সমস্ত বন্ধুরা স্কুলে পড়তাম তাদের এখানে আমাদের 2-3 মাস পর পর একবার বৈঠক করি, আবার কলেজের যারা ছিল তাদের একটা দেখা হয়। এরপর আমি পড়তে গেলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে। কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বন্ধুদের কিন্তু প্রতি মাসের প্রথম শুক্রবারে আমাদের একটা গেট টুগেদার হয়, হ্যাঁ সবাই থাকতে না পারলেও হয়। তার মানে এখন আমরা বুঝি জীবনের এই পরন্ত বেলায় বন্ধুত্বের একটা দারুণ শক্তি আছে, সেটা অনেকটা বলে ফ্রেন্ডশিপ লাইক সল্ট, এটা ছাড়া খাবার স্বাদ হয় না। ফলে আমাদের অনেক সময় এই মানে বন্ধুত্বের স্বাদটা আমরা পেতে চাই। আর প্রিন্স ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব কিন্তু খেয়াল করবেন, আমরা তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের কর্মী। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম, খুলনা, প্রিন্স ভাই খুলনায় ছিলেন। আমি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করতাম, প্রিন্স ভাই ছাত্র ইউনিয়ন করতেন, কিন্তু আমাদের কমন এনিমি ছিল
স্বৈরাচারী এরশাদ, আর একটা সাধারণ স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কারণ সেই সময় ছোট ছিলাম, কিন্তু আমরা একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। ফলে আমাদের এই স্বপ্ন আমাদেরকে একত্রিত করেছিল। 1989 সালে আমি ঢাকায় চলে আসি। প্রিন্স ভাই হয়তো সেই সময় ঢাকায় চলে আসেন, আমি জানি। তো তখন আমি ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলাম, উনিও ছাত্র ইউনিয়নের দায়িত্বে আসলেন। এই যে আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার মোকাবেলা করতে গিয়েই আমাদের ঐক্যের মধ্য দিয়ে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। সেই বন্ধুত্বের সামনে একটা লক্ষ্য ছিল, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আর একটা সাধারণ শত্রু ছিল। একসঙ্গে পুলিশের মার খেয়েছি, হয়তো পালিয়েছি, কখনো কখনো টিয়ার শেলে আক্রান্ত হয়েছি, কখনো কখনো হতাশ হয়েছি, কখনো কখনো বিরোধ হয়েছে। ফলে এই বন্ধুত্বের যে সূত্র, সেই সূত্রটা ছিল স্বপ্ন। বন্ধুত্বের যে চর্চা, সেটা ছিল আন্দোলন। আর বন্ধুত্বের আরও নিবিড় হয়েছে আমাদের একসঙ্গে পথ চলতে গিয়ে। ফলে আমরা মনে করি যে কোনো বন্ধুত্বের শুধু একসঙ্গে থাকলেই কিন্তু বন্ধু হওয়া যায় না, কারণ এক বাড়িতে থেকেও কেউ কারো মনের খবর পায় না, কিন্তু অনেক দূরে থেকেও পরস্পরকে কাছের মনে হয় যখন চিন্তার মধ্যে একটা ঐক্য থাকে, যখন স্বপ্নের মধ্যে একটা ঐক্য থাকে, যখন রুচির একটা ঐক্য থাকে। আমাদের দেশে তো একটা রুচির দুর্ভিক্ষ চলছে। তো এই রুচির দুর্ভিক্ষের বাইরে একটা রুচিশীল সমাজ আমরা চাই, সেটাও তো দেখতে চাই। আমরা দেখতে চেয়েছিলাম কি, মিছিল আমার পাশে, আমার সহযোদ্ধা, সে যখন মিছিল করছে, সে কি হিন্দু, না সে কি নারী, না সে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নাকি সে কলেজের ছাত্র, আমরা খেয়াল করিনি। তার মানে আপনাদের দুজনের স্বপ্নটা কোথাও না কোথাও গিয়ে একই জায়গায়, এক জায়গায় ওই সাম্যের স্বপ্নের কথাটা, এটা যে কারণে এখনও কখনো যদি কেউ নারীকে অশ্রদ্ধা করে কথা বলে আমাদের কষ্ট লাগে। যদি কেউ সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায়, আমরা মনে করি এটা ঠিক নয়। যদি কেউ শোষণটাকে বাড়িয়ে তুলতে চায়, যেমন এই যে ঈদের আগে শ্রমিকরা মজুরি পাচ্ছে না, আমাদের তখন মনে হয় যে ওইখানে আমাদের কিছু কথা বলা উচিত। ফলে এই যে উদ্দেশ্যের ঐক্য কিন্তু আমাদের বন্ধুত্বটাকে এখনও রক্ষা করেছে। হয়তো রাজনীতিতে আমাদের অনেক বিষয়ে পার্থক্য আছে, কিন্তু একটা সাধারণ ঐক্য আমাদের আছে, সেটা হলো উদ্দেশ্যের ঐক্য। জি, এই যে আসলে এত দীর্ঘদিনের একসাথে পথ চলা, রতন ভাই বলছিলেন আসলে শুধু তো আসলে ভালো সময়গুলোতেই নয়, খারাপ সময়গুলোতেও আপনারা দুজনকে পেয়েছেন, একসাথে মিছিল করেছেন, আন্দোলন করেছেন। নিশ্চয়ই সেই সব ছাত্র জীবন থেকে যেহেতু আপনারা রাজনীতি করেছেন, খুব চড়াই উতরাই পেরিয়েছেন, দেশের আসলে নানান রকম পরিবর্তন আপনারা দেখেছেন। সেই খারাপ সময়গুলোতে বন্ধুকে পাশে পেয়েছেন এবং সেই সময়টাতে বন্ধুই আপনার সবচেয়ে বড় সাপোর্ট ছিল। এরকম কোনো গল্প মনে আছে কি প্রিন্স ভাই? দেখুন, আমি একটু সরাসরি যাওয়ার আগে একটু বলি, যেটা রতন ভাই বলেছেন খুবই কারেক্টলি বলেছেন, যে ঘটনাচক্রে ধরেন যদি আমরা একই এলাকার, হ্যাঁ আমাদের অনেক রাজনৈতিক বন্ধুরা আছে যারা একই এলাকায় একই সময় রাজনীতি করেছি, রাজনীতির মতো পার্থক্য থাকলে এক ধরনের বন্ধুত্ব আছে। কিন্তু রতন ভাই যে বললেন যে ওই এরশাদ বিরোধী আন্দোলন, তিনি প্রধানত ছিলেন রংপুরে, আমি প্রধানত ছিলাম খুলনায়, পরে উনিও দায়িত্ব নিয়ে আসেন, আমিও ছাত্র ন্যাশনাল কমিটির জেনারেল সেক্রেটারি নিয়ে দায়িত্ব নিয়ে আসি, এবং আমরা কিছুদিনের মধ্যে আমরা কিন্তু এই বলা যায় এর আগে তো সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, যারা ইতিহাস জানেন তাদের জন্য বলছি, তার বাইরে সর্বদলীয় ছাত্র ঐক্য যখন থাকে না, তখন আমরা বলা যায় রাজনীতির এই যে একটা আওয়ামী পোল আর বিএনপি পোল, তার বাইরে লেফটদের নিয়ে গণতান্ত্রিক ছাত্র ঐক্য গড়ে তুলি। সেই জায়গা থেকে বরঞ্চ আমাদের একাত্মতা, রাজনীতির একাত্ম আগের থেকে এটা আরও গাঢ় জায়গাগুলো ঘটে। সুতরাং এই পথ চলার জায়গাগুলো এই ঘটে, এবং আপনি নিশ্চয়ই এটা বুঝছেন যে আমাদের একটা কমন লক্ষ্য, যেটাকে হচ্ছে একটা সাম্যের সমাজ গড়া, সেইটাই কিন্তু আমাদের প্রধান কেন্দ্রবিন্দু। এটি একটি। আরেকটা কথা, ঈদের কথা বললেন, বোঝার জন্য খালি বলি, হয়তো রতন ভাই মিস করে যেতে পারেন ভাই, ঘটনাচক্রের রাজনীতির কর্মী হিসাবে যেমন আমাকে সাধারণত কোনো না কোনো একটা ঈদে আমি খুলনায় থাকি, আর একটা ঈদে হয়তো এখানে থাকতে হয়, ওনাকেও তাই করতে হয়। এই জন্য হয়তো ঈদের দিন দেখার থেকে আমি বরঞ্চ যখন প্রশ্ন করলেন বলছি যে আমাদের তো প্রতিদিন দেখা হয়, প্রতিদিনই ঈদ হয়, অবস্থাটা কিন্তু এইরকমের ঘটনাটা। আর এটা খুব ঘটনাচক্রে আমরা কাছাকাছিও থাকি, ঢাকা শহরে খুবই কাছাকাছি থাকি, রাজনীতির ঐক্য এবং কাছাকাছি থাকার তো আর একটা ঐক্য বুঝবেন আর কি। সুতরাং সেই অর্থে এই দিনটা হয়। আর ঈদের দিনের আমেজটা আমরা যে একটা ভিন্নভাবে, শুধুমাত্র আমাদের দুজন যদি বলেন এই বন্ধুদের থেকে, আমাদের যে রাজনৈতিক বন্ধু এবং সেই রাজনৈতিক বন্ধুদের মধ্যে কথাটাকে কীভাবে নেবেন জানি না, আমরা যেহেতু শ্রমজীবী মানুষের রাজনীতি করি, আমরা সেই শ্রমজীবী মানুষ কত বেশি ওই দিন কাছে থেকে আমরা তাদের সাথে ঈদটা কাটাতে পারি, সেই বিবেচনাটা কিন্তু আমরা করি। আমি খুব একটা বেশি দূরে যাব না, যে কথাটা আপনি বললেন এটা বলি।
দেখুন, আমি সবটা হয়তো এখন ওপেন নাই বা করি, বোঝার জন্য বলি। রিসেন্টলি এই মাত্র অল্প কয়েকদিন আগে, আচ্ছা সেটাও আমার বলাতে কোনো অসুবিধা আমি দেখছি না, যে আপনারা দেখবেন যে রাজনৈতিক অঙ্গনে যে হঠাৎ করে এখন নানা ধরনের ঘটনা, কমিউনিস্ট পার্টি অফিস সেখানে আক্রান্ত হওয়া, আক্রমণ, এরকমের একটা খবর নিশ্চয়ই এটা সবাই জানেন, সুতরাং এটা হাইড করার কোনো কিছু নাই। যদি এটাকে কোনো আমি পাত্তার মধ্যে দিতে চাচ্ছিলাম না বলে আলোচনা করছি না, কিন্তু আজকের এই ঈদ উৎসবের দিনে আমি এটাকে আর নাকচ করলাম না। তো এইরকম একটা জায়গায় যখন ঘটনাটা জানতে পারি, আমি দেখলাম, আমি জানার সাথে সাথেই, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, খুব ব্যস্ততার মধ্যে অন্য কাজে ব্যস্ত ছিলাম রাতের বেলায়, তখন রাতের বেলায় বোঝেন ফোন এবং অন্য, আমি একজন আমার তরুণ ছাত্র বন্ধু, তার সাথে কথাটা শেষ করেছি, কেবল মেসেঞ্জারে আমি একটা খবর দেখতে পেলাম, তখনও কিন্তু জানি না যে এরকম একটা ঘটনা সে প্রচারের মধ্যে যাচ্ছে। আসলেই কিন্তু আমি প্রথম ফোনটা পেলাম রাজিকুজ্জামান রতনের। তার মানে সে কোনো না কোনোভাবে দেখে তার উদ্বিগ্নতাটা সে আমাকেই প্রথম জানালো। এই যে দেখেন, তার মানে আমি বলছি যে এই যে খবর, এবং আপনাকে আমি আজকে অন ইয়ারে এটাও আমি বলে দিচ্ছি যে সেইটা রাত 3:30 পর্যন্ত, এটা বুঝবেন, এইটা যখন প্রথম তার সাথে আমার ফার্স্ট ফোন বিনিময় হলো, সেটা সম্ভবত রাত 10:30টায় ছিল, কিন্তু রাত 3:30 পর্যন্ত আমি নয় নির্ঘুম থাকলাম। তা উনি তো একদল তো করি না, তার তো নির্ঘুম থাকার তো কোনো দরকার ছিল না, কিন্তু বোধহয় যে 3:30টায়, রাত 3:30টায় সর্বশেষ দুজনের ফোন আলাপের পরে তারপরে কে কতটুকু ঘুমিয়েছি সেটা আমরা জানি না। সুতরাং এই যে একটা ছোট্ট একেবারেই নিকট অতীতের কথা বললাম, আর অনেক ঘটনা, জাস্ট প্রসঙ্গক্রমে আরেকটা না বলে পাচ্ছি না। আসবো এই যে আপনারা একটা খুব ছোট একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিলেন আসলে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। টেলিভিশনের ওপারে বসে আসলে যারা সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে টক শোয়ে নানানভাবে ডিবেট করতে শোনে, কিংবা রাজনৈতিক নানান ইস্যুতে আসলে ভিন্ন মত শোনেন, তারা হয়তো ভাবেন যে আমরা সারাক্ষণই হয়তো এভাবেই ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু রাজনীতিবিদদের আসলে এর বাইরে গিয়ে যে একটা অন্যরকম বন্ধুত্ব আছে, পারিবারিক বন্ধুত্ব আছে, একটা সৌন্দর্য আছে, সেই জায়গাগুলোতে আসবে। আপনাদের পরিবারের গল্পগুলোও আমরা শুনবো। একটি বিরতির সময় হয়েছে। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত এই যে বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। দুই বন্ধুর গল্প শুনছিলাম আমরা। রতন ভাই, আবারও আপনার কাছে আসি। প্রায়শই আপনাদের রাতের আড্ডা হয়, চায়ের কাপে নানান ইস্যু নিয়ে আপনাদের ঝড় ওঠে। সাধারণত আসলে যারা আপনাদেরকে খুব কাছাকাছি চেনেন না, কিংবা সবসময় আসলে টেলিভিশন সেটে নানান রকম টক শোয়ে দেখেন, তারা হয়তো চিন্তা করেন যে আপনারা খাবার সময়, ঘুমানোর সময় সারাক্ষণ রাজনীতি নিয়ে চিন্তা করেন। আমি একটু জানতে চাই, এই যে চায়ের আড্ডাগুলো হয়, আমরা বিরতিতে গল্প করছিলাম, আপনাদের প্রায় রাত বিরাতেও আসলে একসাথে চা নিয়ে আড্ডা হয়, সেই আড্ডাতে আসলে কি নিয়ে গল্প হয়? শুধুই কি দেশ, নাকি আসলে মাঝে মাঝে বন্ধুদের খুনসুটি, কিংবা 30 বছর আগে যখন একদম তরুণ ছিলেন সেই সময়কার কথাগুলোও মনে পড়ে? অবশ্যই। জীবন তো একটা নদীর মতন বয়ে চলে, ফলে কোনো একটা জায়গা তো একটা সীমানার মধ্যে জীবনটাকে আটকানো যায় না। জীবনকে আটকাতে গেলে সেটা কুপমণ্ডুকতা হয়ে যাবে। তা আমাদের জীবনে নানা ঘটনা কি আসে না? আমাদের বন্ধুদের মধ্যে কি আবেগ কখনো দোলা দেয় না? কখনো তাদের মধ্যে ব্যক্তিগত বিষণ্ণতা তাদেরকে তাড়িত করে না? কখনো কখনো কি তাদের ক্ষুব্ধতা তৈরি হয় না? কখনো কারো উপরে তো রেগে মেগে গম্ভীর হয়ে আছে, তখন হয়তো আমরা পরস্পর কী ব্যাপার, ঘটনাটা কী, তা আমাদের মধ্যে কি এগুলো আলোচনা হয় না? হয়। কিন্তু হয়েছে কি, সমস্যাটা হয়েছে আমাদের চুলটা পাকা, সমস্যাটা হয়েছে আমাদের বয়স 60 হয়ে গেছে, এইটাই। এখন আমরা কোনো কথা বললে আমাদের দলের যারা সুগন্ধি আছেন তারা বলে উনি এরকম, এমনকি আমাদের পোশাকটা কেমন হতে হবে এটাও তারা চিন্তা করে। এখন ধরুন আমার মা কয়টা, আমার জন্ম দিয়েছেন একজন মা, যেমন তিনি যেমন আছেন, আমি যখন পুলিশের তাড়া খেয়ে কারো বাসায় যাই, তিনি যখন রাত্রেবেলা আমাকে আশ্রয় দেন, তিনি কি আমার মায়ের মতন দেখেন না? আমার বোন কয়টা, আমার বোনরা আমার সব খোঁজ খবর নেন। হ্যাঁ, আমি সেদিক থেকে খুব ভাগ্যবান যে আমার এখনও পর্যন্ত পোশাক পরিচ্ছদ কিনে দেওয়ার ক্ষেত্রে আমাদের বোনরা আমাকে দেয়, ছোটো বড় সবাই মিলে। কিন্তু যে আমাকে একটু বেড়ে খাওয়ায়, একটু ভালো রান্না করলে খবর নেয়, সে কি আমার বোন নয়, কিংবা আমার ভাই নয়? এরকম যদি চিন্তা করি, একটা জিনিস একটু বলি আপনাকে। 1989 সালে 8ম BCS-এ আমার জয়েন করার কথা ছিল। তখন স্বৈরাচার বিরোধী এমন তুঙ্গে, তখন চাকরিতে যাব, জয়েন করব, কিছু করব না, এরকম দোলা চলে। তখন বিশ্ববিদ্যালয়ে আমার বাবা মা দুইজনে এলেন, এসে বললেন না তুমি জয়েন করো, এবং বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বাসায় বসে বললেন যে জয়েন করো। তা আমি বললাম যে আমি তো
স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি তার অধীনে আমি কীভাবে জয়েন করবো। এই বিতর্কের পরে পরিবারের সঙ্গে আমার একটা বড় বেদনাময় বিচ্ছেদ হলো অনেক দিনের জন্য। আমি 5 বছর বাড়িতে যেতে পারিনি, যাইনি, কথাও বলেনি পরিবারের কারোর সাথে। কিন্তু খেয়াল করবেন তারপর থেকে 89 সালের পর থেকে আমি প্রতি বছর যত মানুষের সঙ্গে ঈদ করি, মানে এটা আমি আমাদের অফিসের নিচে জুতা সেলাই করে যে মানুষটা, আমাদের শ্রমজীবী মানুষটা, আমার যে কারখানার যে মানুষটা হয়তো একটু ঈদের কিছু কিনতে পারেনি, আমরা সবাই মিলে টাকা পয়সা চাঁদা টান্দা তুলে আমরা একসঙ্গে ঈদ খাই। আমার মা আমাদের জিজ্ঞেস করে, বাবা এতদিন হয়ে গেলো একবারও ঈদে এলি না বাসায়। আমি ঈদের দিন কথাবার্তা বলি, সবই বলি, আমি পরে গিয়ে মার সঙ্গে দেখা করে আসি, কিন্তু ঈদের দিনটা আমি যে মানুষগুলোর সঙ্গে আমার সারা বছরের পথ চলা, আমি 89 সাল থেকে সেই মানুষগুলোর সঙ্গেই সবাই আসলে এখন পরিবার হয়ে গেছে। এখন আমার মাও জিজ্ঞেস করে যে ওরা কেমন আছে, ঈদের সময় পারলে কিছু টাকাও পাঠিয়ে দেয়। 2 নম্বর হলো আমার একটা বড় পরিবার আছে, আমার পরিবারে বিড়াল আছে, আমার পরিবারে কুকুর আছে, আমার পরিবারে ঘুঘু আছে, আমার পরিবারে কিছু গাছপালা আছে। ফলে এমন এই যে আমার গালে দেখবেন একটা দাগ আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমি একটা কুকুর রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, ওকে বড় করেছি, তো 5 বছর বয়স, অনেক দিন পরে ঢাকায় আসছি, সে খুবই উত্তেজনায় আমাকে ধরতে গিয়ে তার কামড় লেগে গেছে। এখন আমার মা আমাকে টেলিফোন করে বলছে, ওকে কিন্তু কিছু বলবি না, হ্যাঁ, তুই ছাড়া ওর আর কে আছে, তোর তো অনেক আছে, তো ও তো তোকেই অবলম্বন করে থাকে। তার মানে এইরকম একটা সম্পর্কের মধ্যে আছি। সেটা আমাদের অনেক কিছু আছে, যেমন ধরুন প্রিন্স ভাইয়ের মেয়ে একটা ভালো রেজাল্ট করেছে, তো সে আর তো আমাদের সঙ্গে করে, হয়তো বাসায় একটু ভালো রান্না হলে মাঝে মাঝে 2 একবার খেয়েও আসি তার বাসায় গিয়ে, অথবা আমাদের এখানে কখনো কখনো বিকালবেলা হয়তো আমরা জিজ্ঞেস করি কী করে আসেন একটু চামড়ি খাই। একটু এখানে একটু জানতে ইচ্ছে করছে, 2 বন্ধুর মধ্যে ভোজন রসিক কে বেশি? খাওয়ার ব্যাপারে, মিষ্টি খাওয়ার ব্যাপারে আমার সঙ্গে প্রিন্স ভাই মানে পাল্লা দিতে পারবেনই না, হ্যাঁ, মানে এই কম্পিটিশনে তার যাওয়াই উচিত না। হ্যাঁ, আর প্রিন্স ভাই আপনার বাড়িতে কোন রান্নাটা হলেই আপনার আসলে রতন ভাইয়ের কথা মনে পড়ে? না, অ্যাকচুয়ালি খুব সত্যি কথা বলতে কি এখন এই সময়টাই হয় না, বুঝছেন, এটা হচ্ছে খুব বাস্তব কথা। এটা অন্যদের মতো ওই যে রান্না হয় ঠিকই, কিন্তু ওই সময় কারোর এই সময়টা হয় না, আসলে এটা হয় না। এটা হয় বিশেষ করে কখনো মিটিং এইগুলো হলে তখনই হয়তো একটা বিশেষ আয়োজনটা হয়। এইটা ছাড়া মনে হইলো আমাদের সেই সময় কারোরটা মেলে না। এখন তো আসলে দুজনেই বলছিলেন যে একটা দীর্ঘ সময় পার করেছেন, ঈদের আসলে এক একটা বয়সের এক এক রকমের আমেজ থাকে। এই সময়টাতে এসে ঈদের দিনটা নিশ্চয়ই নামাজ পড়েই শুরু হচ্ছে, এরপরে হয়তো একটু স্বাভাবিকভাবে বাঙালি মুসলমানরা আমরা একটু মিষ্টিমুখ করে দিনটাকে শুরু করি, কিন্তু এমন কিছু আছে কি যে ঈদের দিন ভীষণ প্রিয় খাবার বা মার কোনো হাতে রান্নার কথা মনে পড়ছে, বা আপনার মেয়ে আছে, মেয়ের হাতের তৈরি খাবারের কথা অনেক সময় আপনার মনে পড়ে কিনা? না, আমার যদি বলেন যে এখনো পর্যন্ত মানে যদি বলেন একটা ট্র্যাডিশনটা যেটা হয় এই পরিবারগুলোতে, আপনি ঠিকই বলেছেন যে ঈদের জামাতে সবার সাথে দেখা সাক্ষাৎ, নামাজ পড়ার পরে এসে যেটা মিষ্টি মুখ দিয়ে শুরু হয়। কিন্তু আমি জানি না যে মানে অনেক আমাদের পরিবারের মধ্যে এখনও যে একটা বিশেষ খিচুড়ি রান্না হয়, এটা আমার মা বা স্ত্রী তারা মিলে যেটা করেন সেইটাও একটা বড় খাবার। ওইটা সকালবেলায় ওইটা না হলে মনে হয় যেন যে দিনের শুরুটা হলো না, শুধু মিষ্টি দিয়ে শুরু হলে এটা হয় না। এটা আমার পরিবারে এইটা আমি অন্ততপক্ষে এখনও দেখি আর কি, এটাই প্রধান। আরেকটা হয় সেটা আমার পরিবারে বিশেষ করে, এটা অবশ্য আমার স্ত্রী যদি এটা শোনে বলবে যে তুমি কি এগুলো বলে বেড়াচ্ছ কিনা, সেটা নতুন মেয়েরা কিছুটা হয়তো জানে যে তার একটা হাতের একটা পায়েস এর একটা স্পেশাল, এটা সবাই আসলে সেটা একটা বিশেষভাবে মনে করে। এমনকি আমাদের কমরেডরাও বিভিন্ন সময়, এখন যদিও বোঝেন সময়ের জন্য পারা যায় না সবাই, তিনি একজন কর্মজীবী সুতরাং মিলা হয়তো পারে না, তখন এইটা একটা জন্য বিশেষ সবাই উদ্গ্রীব হয়ে থাকে আর কি। এটা আমি দেখেছি আমার আত্মীয় স্বজন সবসময় এইটা। তা সুতরাং আমারও সেই দিকে তো একটা পজিটিভ নজর দিতে হয়, বোঝেন। আমি যদি অত ছোটোবেলায় খুব মিষ্টি আমি খেয়েছি, এটা খুবই কারেক্ট, এবং এ ধরনের বহু গল্প আছে শুনেছি যে মিষ্টির জন্য নাকি কান্নাকাটি করতাম। আমার বাবা তারপরেও কিন্তু রতন ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি ওই কথাটা এখন আসছি পরে, কিন্তু পারবেন না। আমি এটা বলছি যে ওই সময় আমি হয়তো এটা ছিলাম, কিন্তু এখন এটা কারেক্ট। সে বলেছে এখন এত আমার খুব পছন্দ না, কিন্তু ওই যে বললাম ওইটার একটা ভালো জিনিসের যখন বিশেষ ঘ্রাণটা আসে তখন তো এখানে না খেয়ে তো আর পারা যায় না। একটা খুব মজার ব্যাপার থাকে, ছোটবেলায় আপনারা দুজনেই বলছিলেন যে কত বেশি বন্ধুদের বাড়ি যাওয়া যায়, সেখানে নিশ্চয়ই সালামির একটা ব্যাপার কাজ করেছে। এখন তো আসলে দুজনেই স্বীকার করেছেন যে দুজনেরই চুল পেকেছে, দুজনের চুলের রঙই সাদা হয়েছে, তার মানে এখন তো আসলে সালামিটা আসার চাইতে খুব একটু বেশি দিতে হয়। সেটাকে কি উপভোগ করেন নাকি মাঝে মাঝে একটু ছোটবেলায় আবার ফিরে যেতে ইচ্ছা করে?
রতন আমি ভাইয়ের আমার ইচ্ছে একটা করে। কথা বলতে পারি, জি। আমি ছোট একটা বলি পরে রতন ভাই বলবে। আসলে বিশেষ করে আমি 79 থেকেই রাজনীতির সাথে সরাসরি যুক্ত হই, মানে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায়। তারপরে আর অ্যাকচুয়ালি এদিকে ঘুরে তাকাতে পারিনি। এবং এই যে বলেন যে সেলামি বা অন্য যে জায়গাটা, এইটা একসময় বাবা মা অন্যরা দেখতো। এখন এই বিষয়টা আমার স্ত্রী পুরোটা দায়িত্ব দেখে, আমার ওর মধ্যে ঢুকতে হয় না। এবং আমার ছোট বা অন্যরা যা হোক, তারা ওই জায়গাটা অন্ততপক্ষে আমার মানে কাছে আপনি প্রত্যাশা দায়িত্ব করে না। আসলে পার করে দিয়ে অনেকটা না, ওর নির্ভর কোনো আছেন। প্রত্যাশা আমার কাছে করে না, এইটুকু আমি রতন ভাই কি এরকম নির্ভর দায়িত্ব নিয়ে হওয়ার সুযোগ বললাম। হয়েছে? আমাদের ধরুন একটু মনে হয় যে এই সালামিটা ওটা ঠিক স্বাভাবিক নয়, কারণ আমরা উত্তরবঙ্গে এরকম দেখি নাই যে ওই সালাম করলে আবার সালামি দিতে হয়। আমার মনে হলো এটা ঢাকার এই অঞ্চলে এটার হয়তো একটা চলন আছে। আচ্ছা, ফলে আমাদের ওটা ছিল না, আমাদের ছিল একটু শ্রদ্ধা জানানো, ভালোবাসা প্রকাশ করা, একটু মাথায় হাত বুলিয়ে দিল, আমাদের যারা গুরুজনরা মাথায় একটু হাত বুলিয়ে দিল, কপালে একটু চুমু দিয়ে দিল, এর মধ্যেই ছিল আর কি। হ্যাঁ, কিন্তু ঢাকায় এটাকে একটা মনে হলো এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যে এই দেয়া নেয়াটা। এই জন্য আমি ঠিক ওইটার সঙ্গে মানে অতটা কালচারালি আমি ওটার সঙ্গে অ্যাডজাস্ট করি নাই। আর এখন রাজনীতি করার কারণে আমি যেহেতু কোনো চাকরি বাকরি করি নাই, ফলে সবাই জানে ও আর কি দেবে, বলেন তো আমাকেই সবাই হয়তো নানাভাবে ইয়ে করে, হয়তো একটা ঈদের সময় একটা কাপড় কিনে দেয়, কেউ হয়তো ঈদের সময় একটু রোজগার ভালো হয়, ঈদের সময় বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসে। হ্যাঁ, এবং আমি আসলে এটা বলতে দ্বিধা নাই, আমি সমাজে কিংবা মানুষের জন্য যা দিয়েছি পেয়েছি তার চেয়ে অনেক বেশি। এটাই হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি জীবনের। সেটাই অনেক সময় এটাই অনেকে বলে না যে দেশের মানুষ সম্পর্কে নানা কথা বলে, আমি বলতে পারি না এই কারণে জীবনের অনেক ছোট ছোট স্মৃতি আছে। পুলিশের তাড়া খেয়ে অনেক দূর গিয়ে এক বাসায় আশ্রয় নেওয়ার পরে আমার মনে পড়ে নোয়াখালীর এক বাসায় আমাকে দুপুরে খেতে দেবে, কি খেতে দেবে, পরে দেখি একটু ভাত একটু ভাজি এনে দিয়েছে, একটা ডালের বড়া। তা বললো যে কোথা থেকে, পাশের বাসা থেকে তরকারি ধার করে নিয়ে আসছে। আমার সারা জীবন এটা জীবনের স্মৃতি যে আমাকে না খাওয়ালে তার কি হতো, কিন্তু তারা যে খাইয়েছে ওই খাবারের মূল্য কি আমি কোনোদিন দিতে পারবো? এইরকম জীবনটা এরকম জড়িয়ে আছে অসংখ্য মানুষের, যাদের অনেক আছে তারা যদি দেয় এটা তাদের দিতে তাদের কষ্ট হয় না, কিন্তু যাদের কিছু নাই তারা যখন আমাদেরকে দেয় এই দেওয়ার কোনো মূল্য কিন্তু পরিষ্কার। এই যে আপনি যখন আপনার এই স্মৃতির কথা বলছেন আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখেও পানি চলে আসছে। তার মানে ঈদ আসলে সব সময় তো আনন্দে কাটেনি, কিছু না কিছু সময় জীবনে এমনও গেছে ঈদে অনেকটা বেদনার মধ্যে দিয়েও গেছে। সেই আলোচনাগুলো সেই গল্পগুলোও আমরা একটু শুনতে চাই। আরও একটি বিরতির সময় হচ্ছে। প্রিয় দর্শক, জি 25 বাতিমিতিত ঈদের বিশেষ রাজকাহন থেকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি 25 বাতিমিতিত ঈদের বিশেষ রাজকাহনে দুই বন্ধুর গল্পে ছিলাম আমরা। প্রিন্স ভাই, এই যে আসলে আপনারা রাজনীতিবিদ হয়ে উঠেছেন, সেখানে অনেকেই মনে করেন হয়তো খুব চাকচিক্যের একটা জীবন আপনারা কাটিয়েছেন, কিন্তু এর বাইরে আসলে আপনাদের যে ভীষণ সাদামাটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথেও ঈদ কাটানোর অনুভূতি আছে, সেই মুহূর্তগুলো আপনাদেরকে এখন আসলে আবেগ তাড়িত করে। কখনো কি মনে হয়েছে আসলে যে রাজনীতিবিদ যদি না হতাম তাহলে হয়তো সব ঈদ পরিবারের সাথে ভীষণ আনন্দে করতে পারতাম, রাজনীতিবিদ হয়েছি বলেই হয়তো এভাবে পালিয়ে থেকে কিংবা রাজপথে ঈদ করতে হয়েছে? না, আমার যদি বলেন আমার অনুভূতিটা এরকম, যেটা রতন ভাই বললেন যে এই রাজনীতিটা করতে এসে এত অসংখ্য মানুষের যে ভালোবাসা পেয়েছি, বরঞ্চ মনটা খারাপ হয়ে যায় যে তাদের জন্য কিছু করতে পারছি না। এটা একটা সত্যি খুব কথা বললে এটা মনটা খারাপ হয়। দেখেন, আমার বাবা এখন বেঁচে নাই, আমার বাবা খুব রাজনীতিটা যদি বলেন পছন্দ করতেন না, কিন্তু আমি খুলনারই মানুষ, আমার খুলনায় আমার বাবার বাড়িতে আমাদের পার্টির তৎকালীন বড় নেতারা গেলে থাকার জায়গা সেখানেই, মানে আমাদের থাকার জায়গাটা ছিল বলে এইখানেই করেছি। বাবা কিনা সমাদর করেছেন, কিন্তু রাজনীতির মানুষ ছিলেন না। হয়তো তিনি চেয়েছিলেন যে আমি অন্য কিছু হই, হ্যাঁ, মানে পড়াশোনা মধ্যবিত্তের পরিবারে যেটা থাকে, রাজনীতির কারণে কোনোদিন মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষাই দিতে আসেনি, মিথ্যা কথাও বলেছে, এটা অনিয়ারই বলে দিলাম যে আসছি ঢাকায় প্রোগ্রামে, বাড়ি জানে অন্য কাজে আসছি। জোর করে বাবা ভর্তি করালেন যে অন্য কিছু না হোক, এবার অন্ততপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা ভর্তি হও। 82 মার্শাল্লাহ হওয়ার পরে ওইটার থেকে ব্যাক করে চলে এসেও গেলাম। মানে সেটা হচ্ছে আমি কথাটা এই জন্য তুললাম, কিন্তু আমি দেখেছি এই বাবা যখন কথা বলতেন তখন বলতেন ও তো বাড়ির ভাত খায় না,
আমি এই কথা দিয়েই বললাম যে বাড়ির ভাত খাওয়ার অ্যাকচুয়ালি রাজনীতি করতে আসার পরে ওই সময়টা আমাদের হয়নি, আমাদের খাওয়ার জায়গাটাতে এই জায়গাগুলোতে ছিল। এবং এইটা একটু ওই যে কথা শুনেই নিজেরও খুব স্মৃতি ভেসে ওঠে, মনটাও খারাপ হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি আমার কথা বলতে পারি, আমি খুলনার প্রত্যন্ত অঞ্চলের কথা বলতে পারি, বিশেষ করে বন্য জায়গায় দেখা গেছে একটা প্রোগ্রামে গিয়েছি, আমাদের দলের গেলে সাধারণত তারা থাকা খাওয়া এবং ফিরতি টাকাটা দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের দলের সাধারণ নিয়ম, যাওয়াটা আমরা নিজের টাকায় অথবা এটা করি। সুতরাং চাকচিক্যর জীবনটা বাদ দিয়েই তো আমরা রাজনীতি করতে এসেছি। কিন্তু আমরা হয়তো রাতে যতটুকু খাওয়ালো, কিন্তু পাশের ঘর বলতে আলাদা ঘর না, সবই শোনা যায়। স্বামী স্ত্রীর কথা শুনে বুঝলাম যে আমাকে খাওয়ার পরে হয়তো রাতে তেনারা খেতে পারছেন না। এইটা তো বোঝেন যে মনের এই ধরনের একটা দাগ পড়ে। এই যে রাজনীতি এখন তো ঢাকা শহরে আমরা যদি যেই কাটাই, অনেক দিন ধরে এরকম হয়েছে, এইখানে দেখবেন হয় শ্রমিক আন্দোলন, শিক্ষক আন্দোলন, রাজপথে তারা আমাদের থাকতেই হয়, যেতেই হয়। আমি বিশেষ করে একটা না বলে পারছি না, বিশেষ করে খুলনায় থাকা অবস্থায় দাদা ম্যাচ, শ্রমিক দাদা ম্যাচ একটা খুব বিখ্যাত, অনেকেই নামে চেনেন, এখন যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় শ্রমিকরা, আমরা তখন ছাত্র আন্দোলন করি যে তাদের পাওনা মানে দাবিতে তারা আন্দোলন করবে এবং ঈদ ওইখানে করবে। আমরা তখন সবাই ডিসিশন নিলাম যে আমাদের পরিবার পরিজনের কাছ থেকে নিয়ে আমরা নামাজ পড়ার পরে সবাই পুরো ঈদ তাদের সাথে করবো এবং ওইখানেই মানে সিমাই রান্না থেকে সব রান্না হবে এবং সেইখানেই পুরো দিনটাই তাদের সাথে কাটিয়েই আমরা ওই যে শ্রেণীর রাজনীতি করি তাদের সাথে একটা কাজটা করলাম। তা আমি বলবো যে ঈদের এইটাও কিন্তু একটা অনন্য আনন্দ, আমি এটাকে আনন্দ হিসাবেই বলছি, শুধুমাত্র দায়িত্ব বোধ না, একটা আনন্দের তো একটা জায়গায় থাকে, তাই না? নিজের পরিবারকে ছাপিয়ে আসলে পুরো দেশের জন্যই যে আসলে আনন্দ একসাথে উপভোগ করা যায়, সেই আনন্দটা এবং সেই কথাটা আজকে আবার মনে পড়ছে যে অন্ততপক্ষে এই যে মানুষের যে ভালোবাসা পেলাম, তাদের প্রতি আমাদের হয়তো আরো অনেক দায়িত্ব আছে, সেইটা আমরা পালন করতে সবটা পারছি কিনা। অনেক সময় সেই কোশ্চেন যখন ওঠে তখন কিন্তু একটু থমকে দাঁড়াই, তখন পরস্পর অন্ততপক্ষে আমিও অনেক বন্ধুদের সাথে, রাজনৈতিক বন্ধু, আমি শুধু দলীয় বন্ধু না, বাইরের অনেকের সাথে পরামর্শ করি, গল্প করি, সুখ দুঃখ ভাগাভাগি করি। তার মধ্যে কিন্তু রাজিকুজ্জামান রতনও অন্যতম। এই যে সুখ দুঃখ ভাগাভাগি করার কথা বলছেন, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য আছে, এরপরেও আসলে যে পারিবারিক জায়গাগুলো থেকেও আপনারা সুখ দুঃখের কথা একজন আরেকজনকে বলতে পারছেন। পরিবারে আপনার মেয়ের ভালো রেজাল্ট হলে সেই খবরটাও রতন ভাই পাচ্ছেন। এই আনন্দগুলো আপনাদেরকে আসলে ভীষণভাবে তাড়িত করে কিনা? রতন ভাই, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। ঈদের এই সময়টাতে আসলে আমরা আনন্দ দিয়েই শেষ করতে চাই। নিশ্চয়ই জীবনে অনেক চড়াই উতরাই সামনে আরও আসবে, এরপরেও আসলে পুরো দেশকে যে আসলে আপনারা পরিবার হিসেবে পাশে পেয়েছেন, সেই সময়টাতে ঈদের আনন্দ আসলে আরো অনেক গুণ বেড়ে যাবার কথা। সেই আনন্দ দিয়ে একটু শেষ করতে চাই। একটা কথা আছে না যে দুঃখ ভাগ করে নিলে কমে যায় আর আনন্দ ভাগ করলে বেড়ে যায়। ফলে আমরা সবসময় দুঃখটাকে ভাগ করে কমাতে চাই, আনন্দকে ভাগ করে বাড়াতে চাই। আমার জীবনের শ্রেষ্ঠতম ঈদ যদি বলি তিনটা। একটা হলো নারায়ণগঞ্জে আমাদের শ্রমিকরা যেদিন পাওনা না পাওয়ার কারণে রাস্তায় ঈদ করেছিল, আমরা সবাই মিলে তাদের সঙ্গে ঈদ করেছিলাম। আবার যখন পাটকলগুলো সব বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়া পাটকল খুলনায় শ্রমিকরা রাস্তায় ঈদ করলো, ওখানে গিয়ে তাদের সঙ্গে ঈদ করেছিলাম। আর হলো নন এমপিও শিক্ষকরা, তারা বেতন ভাতা না পেয়ে প্রেস ক্লাবের সামনে রাস্তায় ঈদ করছিল, ওদের সঙ্গে থাকলাম। অফিসে নিয়ে এসে তাদেরকে যখন একটু সেমাই খাওয়ার কথা বললাম, ওদের যে কান্না, সেই কান্না শুধু কান্না ছিল না, এই কান্না স্পর্শ করেছিল যে বেদনার মধ্যেও একটা ঐক্য হয়। ফলে আমরা মনে করতে চাই যে আমাদের এই বাংলাদেশ ঝড়ঝঞ্ঝার দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, রাজনৈতিক অস্থিরতার দেশ, কিন্তু তারপরও এই দেশটা আনন্দের দেশ। যে কারণে এই দেশে মানুষ গান গায়, যে কারণে এই দেশে মানুষ এখনও স্বপ্ন দেখে, যে কারণে এই দেশে মানুষ এখনও স্লোগান তোলে। এত হতাশার পরেও মানুষ আবার আশার কথা শুনতে চায়। ফলে ঈদ যেন আনন্দময় হয়ে ওঠে ভবিষ্যতে একটা বৈষম্যহীন সমাজের স্বপ্নে। একটু আপনাদের দুজনের রাজনীতির বাইরে, কিংবা বোঝা যাচ্ছে আপনারা লেখাপড়ায় বেশ ভালোই ছিলেন দুজন, এর বাইরে গিয়ে আসলে সবচেয়ে বেশি কোন কাজটি করতে পছন্দ করেন? গান শোনা, ছবি আঁকা, গল্পের বই পড়া, কোনটি ভীষণ পছন্দের? আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল একসময় খেলাধুলা। আমি খেলাধুলা করতাম, রাজনীতিটা আমি অনেক পরে শুরু করেছি। বই পড়ার একটা আমার শখ ছিল, গান শোনার একটা বিষয় আছে, কিন্তু আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ঘুমানো। আমি যদি একটু ঘুমাইতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগে। প্রিন্স ভাই, আপনার সবচেয়ে পছন্দ? আমি আসলে এই যে কথাগুলো বললেন, আমি নিজেই খুঁজে পাই না যে কোনটা আমার ভালোর জন্য সময় কাটবে, এটা নিজেই কনফিউজ। তবে একটু বই পড়াটা, এবং যদি বলেন আমি খুব কোনো ক্রীড়া বা অন্য না, এটা অর্গানাইজার হিসাবেই কাজ করেছি সেই ছোটবেলা থেকে। যখন রাজনীতির বাইরেও ধরেন কোনো কিছু অর্গানাইজ করা,
সেই দায়িত্বটা পালন করতাম এবং আমার অবসর সময়ে যদি বলেন কাটানোটা বই পড়াটাই প্রধান কাজ। দুজনে এই যে গান শোনা তো পছন্দ করেন নিশ্চয়ই, গান আমি একটু এবং সুযোগ খাওয়া। নিতে পারি কি আসলে খাওয়ার এখন তো আসলে কম্পিটিশন করার সুযোগ নেই, তবে competition না, কিন্তু খেতে খুব ভালো লাগে। গান শোনানোর কোনো সম্ভাবনা আছে কি আজকে আমার না, দর্শকদের? মানুষকে কষ্ট দেওয়া খুব খারাপ। শুনেন, আমি আপনাকে মানুষের গান শুনে আনন্দ পাওয়া ভালো, কিন্তু আমি মানুষকে আর কষ্ট দিতে চাই না, সে কারণে। তা আমি আপনাকে একটু কথা বলি যে এই যে আপনি গান শোনা বললেন যে আপনি ধারণা করছেন গান শুনতে ভালো লাগে, আর গান আমি কিছু পারবো কিনা, আমার স্ত্রী বা আমার কন্যারা যদি এখানে থাকতো তারা একেবারেই উল্টা দিকে হাঁটা শুরু করতো, বুঝতো যে যে এই ধরনের আমার বাবা বা আমার স্ত্রী মনে করতো যে এইটারও কোনোটার মধ্যেই নাই। এরপরে আসলে বাংলাদেশের রাজনীতিতে এই বন্ধুত্বের সৌন্দর্য থাকুক, সেটি আমরা প্রত্যাশা করতে চাই এবং আপনাদের এই দীর্ঘ 30 বছরের বেশি সময়ের বন্ধুত্ব সামনে নিঃসন্দেহে আরো অনেকগুলো 30 বছর পেরিয়ে যাবে, আমরা সেই আশাও রাখতে চাই এবং সবভাবে সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আসলে বন্ধুত্বের জায়গাটিতে এক থাকুক, দেশের জায়গাটিতে এক থাকুক। ঈদের এই বিশেষ সময়টাতে আপনারা ডিবিসির পরিবারকে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি 30 নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন। ঈদ মোবারক।